হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব ফাংশন কি, কিভাবে ফাংশন কাজ করে, কিভাবে ফাংশনগুলো আমরা লিখব এবং আমাদের প্রয়োজন অনুযায়ী কিভাবে ফাংশনগুলোকে ব্যবহার করব সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। এবং জাভাস্ক্রিপ্টে কয়েক ধরনের ফাংশন হয়ে থাকে, সেই ফাংশনগুলো আমরা আজকে এই পুরো ভিডিওটা জুড়ে দেখার চেষ্টা করব। ভিডিওটা স্বাভাবিকের চেয়ে একটু লম্বা হতে পারে, কারণ জাভাস্ক্রিপ্টে যতগুলো ফাংশন আছে বা যতগুলো ফাংশন প্রাথমিক অবস্থায় হতে পারে সেই জিনিসগুলো আমরা এক ভিডিওতেই দেখার চেষ্টা করব। সো মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। সো ফাংশন কি? ফাংশন হচ্ছে এক একটা কাজ বা হচ্ছে এক একটা কোড ব্লকস, যেখানে একটা কাজ বা হচ্ছে একাধিক কাজের জন্য অনেকগুলো কোড একসাথে থাকে এবং আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সেই কোড ব্লকটাকে কল করে নিয়ে বা ডেকে নিয়ে কাজগুলো করাতে পারি। সিম্পল কথায় সেটাই হচ্ছে ফাংশন। সো ফাংশন কয়েক প্রকার হতে পারে, যেরকম জেনারেল ফাংশন হতে পারে যেটা নেমড ফাংশন, এরপরে অ্যানোনিমাস ফাংশন হতে পারে, আবার মডার্ন জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স অ্যারো ফাংশন হতে পারে, কলব্যাক ফাংশন হতে পারে, হায়ার অর্ডার যেটাকে বলি আমরা হায়ার অর্ডার ফাংশন সেটা হতে পারে, রিকারসিভ ফাংশন হতে পারে, ইমিডিয়েটলি ইনভক ফাংশন বা যে ফাংশন ডিক্লেয়ার করার সাথে সাথে অটোমেটিক্যালি কল হয়ে যায় সেটা হতে পারে, আবার অনেক সময় প্যারামিটার থাকা যে ফাংশন সেগুলো হতে পারে, প্যারামিটার ছাড়া ফাংশন হতে পারে। সো আমরা এই ভিডিওটা পুরোটা জুড়ে হচ্ছে এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। সো আমরা স্ক্রিনে চলে যাই, আমরা রেগুলার ফাংশন দেখার চেষ্টা করব। সো ফাংশন আমরা লিখি কিভাবে? ফাংশন যখন আমরা লিখব তখন ফার্স্ট হচ্ছে একটা কিওয়ার্ড, ফাংশন নামে একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড ইউজ করতে হবে এবং এরপরে আমার ফাংশনের জন্য একটা নাম দিতে হবে। ধরেন আমি এখানে দিচ্ছি হচ্ছে মাই ফাংশন, এবং এই নাম দেওয়ার পরে হচ্ছে আমাদের কি করতে হবে, একটা প্যারেনথেসিস দিতে হবে এবং এরপরে কোড ব্লকটা তৈরি করে নিতে হবে, যেটা আমরা করব কার্লি ব্রেস দিয়ে। সো এর ভিতরে আসলে আমাদের যে কোডগুলো, এক্সিকিউটেবল কোডগুলো এখানে রাখতে হবে। সো আমাদের ফাংশনটা ইনিশিয়ালি ডিক্লেয়ার করা শেষ, মানে সিনট্যাক্সটা ঠিক এরকম হয়। এখন এর মধ্যে আমরা আমাদের কাজ অনুযায়ী কোডগুলো রাখতে পারি বা কোডগুলো লিখতে পারি। সো আমি এখানে যদি কনসোল করি, console.log হ্যালো ওয়ার্ল্ড লিখি এবং এটাকে টার্মিনালে ওপেন করি, সেক্ষেত্রে এটার যে এক্সিকিউশন সেটা আমরা দেখতে পাবো। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আমরা শুধুমাত্র ফাংশনটাকে ডিক্লেয়ার করছি বা ফাংশনটা লিখছি, কিন্তু এই ফাংশনটা কোথাও কল করা হয় নাই। সো এই ফাংশনটা থেকে আমরা আলটিমেটলি কোনো রকম কোনো রেজাল্ট পাবো না। তারপরেও আমরা হচ্ছে একবার এক্সিকিউট করে দেখার চেষ্টা করি। আচ্ছা দেখেন, এখানে আমরা কোডটাকে রান করার পরেও বা ফাইলটাকে রান করার পরেও কোনো ধরনের কোনো রেজাল্ট পাচ্ছি না, কারণ এই আমরা যে কোনো ফাংশন লেখার পর সেই ফাংশনটাকে কল করতে হয়, কারণ আমরা শুধুমাত্র ফাংশনটা লিখে রাখছি কিন্তু এই ফাংশনটা ব্যবহার হবে কিনা এটা আমরা বলি নাই। সো আমরা নিচে যদি এই ফাংশনটাকে কল করি, কল করার মানে হচ্ছে কি, এই ফাংশনের নেমটা আমরা নিচে যদি লিখে দেই, অবশ্যই সেটা প্যারেনথেসিস সহ এভাবে লিখে দেই, তার মানে হচ্ছে কি আমি ফাংশনটাকে এখানে কল করছি বা ডেকে নিচ্ছি, যার মানে হচ্ছে কি আমি এই ফাংশনটার ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো এখানে এক্সিকিউট করার চেষ্টা করছি। সো এখন যদি আমি এটাকে রান করি, আমি তার আগে হচ্ছে এটাকে ক্লিয়ার করে নিই এবং কোডটাকে রান করি, সেক্ষেত্রে দেখেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু এক্সিকিউট হচ্ছে। সো এটা হচ্ছে আমার একদম বেসিক বা রেগুলার ফাংশন বা হচ্ছে নেমড ফাংশন, এখানে আমরা লিখে রাখতে পারি বা হচ্ছে নেমড ফাংশন। ওকে, এখন আমরা প্যারামিটারাইজ একটা ফাংশন দেখার চেষ্টা করব। রেগুলার ফাংশনের মধ্যেই প্যারামিটার কিভাবে আমরা পাস করি, আর্গুমেন্ট দেই, সেই জিনিসগুলো এখন দেখার চেষ্টা করব। সো আমরা এই জিনিসগুলো মুছে দিচ্ছি। আমি হচ্ছে একটা ফাংশন নিচ্ছি যেখানে আমরা দুইটা সংখ্যা যোগ করব, সাম করব। সো আমি একটা ফাংশন কিওয়ার্ড নিচ্ছি ফার্স্ট, এরপরে ফাংশনের নাম দিচ্ছি হচ্ছে সাম, ফার্স্ট ব্র্যাকেট এবং হচ্ছে কোড ব্লক, এরকম করে তৈরি করে নিচ্ছি। এখন আমি চাচ্ছি কি এখানে আমার দুইটা সংখ্যা যোগ হবে, একটা হচ্ছে লেট a ইকুয়াল টু সামথিং 10 এবং b ইকুয়াল টু 20। এই জিনিসটাকে আবার রিটার্ন করছে a প্লাস b, অর্থাৎ এই ফাংশনটা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে একটা মান, কিসের মান, যেটা হচ্ছে কি a এবং b এর যোগফল। সো আমরা জানি যে কোনো রকমের মান যদি আমরা রাখতে চাই বা কোনো কিছু যদি রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি লাগে, একটা ভেরিয়েবল লাগে। সো আমরা এই ফাংশনটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিতে পারি, কিংবা এই ফাংশনটা এখন যেহেতু কোনো কিছু একটা রিটার্ন করছে, তার মানে এই ফাংশনটা একটা ভেরিয়েবলের মতো আচরণ করবে। সো আমরা এটাকে ভেরিয়েবলের ভিতরেও রাখতে পারি, আবার ভেরিয়েবল ছাড়াও ডিরেক্টলি এটাকে
আমরা ব্যবহার করতে পারি। সো আমরা মানে প্যারামিটার দেখব, কিন্তু তার আগে হচ্ছে বেসিক যে জিনিসগুলো সেগুলো দেখে নিই। সো আমি কনসোল লক করব কি, আমরা জানি কি কনসোল লক কোন একটা মান, আমি ভেরিয়েবলের মান যদি মানে লক করতে চাই সেক্ষেত্রে আমি কি করি, এই জায়গায় হচ্ছে ভেরিয়েবলটা দিই, কিন্তু এখন এই সামটা হচ্ছে কি একটা ভেরিয়েবলের মতো আচরণ করবে। সো আমরা এই ফাংশনটা এখানে সাম যে প্যারেনথেসিস সহ কল করে নিলাম এখানে। এখন এটাকে যদি হচ্ছে আমি এক্সিকিউট করি সেক্ষেত্রে দেখেন এখানে 30 দেখাচ্ছে, তার মানে হচ্ছে কি এটা একটা ভেরিয়েবলের মতো কাজ করছে। আবার এরকমও যদি হতো যে হচ্ছে আমি লেট রেজাল্ট এর ভিতরে সামটাকে রাখতাম, রেখে তখন কি করতাম, আমি হচ্ছে কনসোলে সামটা রেজাল্টটাকে হচ্ছে আমি রাখতে পারতাম বা হচ্ছে প্রিন্ট করতে পারতাম। সো জিনিসটা সেম হতো, এক্সিকিউশনের সময় দেখা যাবে যে এখানে হচ্ছে 30 আসছে, যার মানে কি আমার এই ফাংশনটা আসলে একটা ভেরিয়েবলের মধ্যে আসতেছে এবং সেই ভেরিয়েবলের রেজাল্টটা আমি পাবলিশ করছি। আর যদি ভেরিয়েবল না নিতাম সেক্ষেত্রেও সেই ফাংশনটা কি করতো, একটা ভেরিয়েবলের মতো আচরণ করতো। এটা কার জন্য, যেহেতু ফাংশনটা কিছু একটা রিটার্ন করছে বা ফিরিয়ে দিচ্ছে, একটা এলিমেন্ট রিটার্ন করা বা ফিরিয়ে দেওয়ার যে ক্যাপাবিলিটি সেটা কার মধ্যে থাকে, সেটা শুধুমাত্র ভ্যারিয়েবলের মধ্যে থাকে। ইন জেনারেলি যদি চিন্তা করেন, আমি একটা ভ্যারিয়েবলের ভিতরে 10 রাখছি এবং পরবর্তীতে সেই ভ্যারিয়েবলটা যদি আমি ইউজ করি, সে আমাকে কি ফিরিয়ে দিচ্ছে, সেই মানটা বা 10 ফিরিয়ে দিচ্ছে। সো যখন কোনো কিছু রিটার্ন করবে একটা ফাংশন, তখন কিন্তু সেটা একটা ভ্যারিয়েবলের মতো আচরণ করবে, ভ্যারিয়েবল হয়ে যাবে না কিন্তু ভ্যারিয়েবলের মতো আচরণ করবে। এখন এখানে রিটার্ন না করে যদি আমি কনসোল করতাম, আমি একটু দেখি, এখানে ভিতর থেকে হচ্ছে কনসোল লক করতাম। সো এরপরে হচ্ছে কি বাইরে গিয়ে আমার আর আলাদাভাবে কনসোল লক করতে হচ্ছে না, আমি ডিরেক্টলি সামটাকে যদি হচ্ছে কল করে নেই, সামটাকে শুধু কল করে নেই, সেক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা আসবে। দ্যাট মিনস 30 এখানে শো করছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আশা করি। সো এই জায়গায় যে হচ্ছে আমি ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি, এই ভেরিয়েবলগুলো কিন্তু স্ট্যাটিক হয়ে আছে। আমি যতবারই কল করি না কেন, সাম যদি 2-3 বার কল করি সেক্ষেত্রে সেম জিনিসটা আসবে। আমরা হচ্ছে ক্লিয়ার করে একবার দেখি, সেক্ষেত্রে দেখেন 3 বারই কিন্তু 30 আসছে। কিন্তু এরকম তো হতে পারে যে আমি দুইটা আলাদা আলাদা সংখ্যা যোগ করতে চাই, সেক্ষেত্রে ব্যাপারটা আমরা ডায়নামিক্যালি চেঞ্জ করতে পারি প্যারামিটার দিয়ে এবং আর্গুমেন্ট পাস করে। সেই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখি। সো এখানে আমরা আলাদাভাবে এখানে এরকম করে দিচ্ছি না, আমরা জাস্ট কি করব, বাইরে থেকে দুইটা ভ্যারিয়েবল নিব, এ এবং বি, এখানে প্যারামিটার হিসেবে আসবে। সো ফাংশনের সাথে যেটা থাকছে ফাংশন ডিক্লেয়ারের সময়, সেটা হচ্ছে কি প্যারামিটার, এখানে প্যারামিটার এ এবং প্যারামিটার বি আসছে, এবং এদের হচ্ছে একটা মান আমি আর্গুমেন্ট হিসেবে বাইরে থেকে বা হচ্ছে যখন আমি ফাংশনটা কল করছি তখন পাঠিয়ে দিতে পারবো। সো এখন আমার ব্যাপারটা ঠিক এরকম দাঁড়ায়, আমি সাম যদি কল করি সেক্ষেত্রে সামে ধরেন হচ্ছে আমি এখন দিচ্ছি 10,50 এরকম যদি দেই, সেক্ষেত্রে কি হবে, এই 10 হচ্ছে এই এর মধ্যে যাবে এবং এখান থেকে এর মধ্যে এসে হচ্ছে যোগ করবে, এবং 50টা হচ্ছে কি এই বি এর মধ্যে যাচ্ছে এবং এই বি এর মধ্যে আসতেছে। সো এই দুইটা যোগ করে হচ্ছে একটা রেজাল্ট আমাকে দিবে। সো আমি যদি হচ্ছে এখানে দেখি, দেখেন এখানে কিন্তু আমার 60 দেখাচ্ছে। এটা হচ্ছে একটা ব্যাপার। এখন অনেক সময় এরকম হতে পারে যে ইউজার কোনো রকম আর্গুমেন্ট দেয় নাই, কল করার সময় কোনো রকম আর্গুমেন্ট পাস করে নাই, সেক্ষেত্রে কিরকম আসে আমরা দেখি। সেক্ষেত্রে দেখেন এন বা নট এ নাম্বার এরকম দেখাচ্ছে, কারণ এ বি আনডিফাইন্ড। আনডিফাইন্ড কি কোনো রকম নাম্বার? সো না, আনডিফাইন্ড কোনো নাম্বার না। সো এই জায়গায় দেখাচ্ছে নট এ নাম্বার বা এন। ইউজার যদি কোনো রকম আর্গুমেন্ট পাস না করে, প্যারামিটার যদি ধরতে না পারে, সেক্ষেত্রে মানে নট এ নাম্বার বা ভুল যাতে না দেয়, এজন্য হচ্ছে কি আমরা একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি। সো আমরা এর জন্য যদি দিয়ে রাখি যে হচ্ছে 1 এবং বি এর জন্য 2, এরকম আর কি দিয়ে দিতে আমরা পারি। সো সেক্ষেত্রে কিরকম হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি কোনো রকম আর্গুমেন্ট পাস না করি, আর্গুমেন্ট না দিই, প্যারামিটারগুলোর কিন্তু অলরেডি একটা ডিফল্ট মান আছে। সো এখানে আর নট এ নাম্বার বা হচ্ছে এন যে ইরোটা দেখাচ্ছিল সেটা দিবে না। আমরা হচ্ছে এটাকে একটু ক্লিয়ার করি, ক্লিয়ার করে আবার যদি রান করি, সেক্ষেত্রে ডিফল্ট যে ভ্যালু 3 সেটা দেখাচ্ছে, কিন্তু এর বাইরে গিয়ে আমরা যদি কোনো মান দেই বা কোনো আর্গুমেন্ট পাস করি, সেক্ষেত্রে কিন্তু আর আমাদের ডিফল্ট মানটা আসবে না, সেটাকে ওভারফ্লো করবে হচ্ছে আমার আর্গুমেন্টটা, এবং সেটাকে বেসিক্যালি হচ্ছে আমাদের যে অপারেশনটা হচ্ছে সেই অপারেশনের রেজাল্টটা দিবে। সো আমরা এখানে হচ্ছে আবার রান করি, দেখেন 22 + 33 = কি আসতেছে 55।
সো এই হচ্ছে আমার প্যারামিটার পাস করার ক্ষেত্রে। সো এরকম মাল্টিপল প্যারামিটার হতে পারে। এখন কোনো প্যারামিটারের যদি ডিফল্ট ভ্যালু না থাকে, কোনো প্যারামিটারের যদি ডিফল্ট ভ্যালু না থাকে সেগুলোকে প্রথম দিকে লিখতে হবে। সো আমি যদি এরকম দেই যে হচ্ছে এ বি সি এরকম অনেকগুলো আছে, ধরেন হচ্ছে সি আছে, সি এর মান হচ্ছে 3 এরকম কিছু দিলাম, কিন্তু যেই প্যারামিটারটার কোনো ডিফল্ট ভ্যালু নাই সেটাকে অবশ্যই প্রথম দিকে রাখতে হবে। এটা আবার মাথায় রাখবেন যে যখন আপনি ফাংশন ডিক্লেয়ার করছেন, যে প্যারামিটারের কোনো ডিফল্ট ভ্যালু থাকবে না সেটা হচ্ছে প্রথম দিকে থাকবে, এবং বাকিগুলো অর্থাৎ যাদের ভ্যালু থাকবে, ডিফল্ট ভ্যালু থাকবে, তারা হচ্ছে শেষের দিকে থাকবে, প্রথম দিকে থাকবে না। এর মধ্যে হচ্ছে আপনি একটাকে দিয়ে দিচ্ছেন এবং এরপরে আরেকটা হচ্ছে ডিফল্ট প্যারামিটার ছাড়া, মানে ডিফল্ট ভ্যালু ছাড়া আরেকটা প্যারামিটার ঢুকিয়ে দিয়েছেন, এরকম করলে হবে না। সো আমরা এই জিনিসটা মাথায় রাখবো, যতগুলো প্যারামিটারই থাক না কেন প্রত্যেকটা প্যারামিটারের ডিফল্ট ভ্যালু যাদের যাদের থাকবে তারা হচ্ছে শেষের দিকে থাকবে, এই হচ্ছে একটা ব্যাপার। সো এটা তো প্যারামিটার পাস করা আমরা বুঝলাম। এবং যখন রিটার্ন করছে কিরকম বিহেভিয়ার থাকবে তার, আবার যদি রিটার্ন না করে কনসোল লক করি বা কোনো একটা কাজ করি বা প্রিন্ট করি, সেক্ষেত্রে কি করতেছে, সেটা তো ফাংশন কল করলে সেই কাজটা হয়ে যাচ্ছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন এরকম হতে পারে যে আমার ইউজার কতগুলো আর্গুমেন্ট পাস করবে এটা আমার জানা নাই, বা হচ্ছে আমি এটা জানি না। সেক্ষেত্রে কি করব, এই জিনিসটা হচ্ছে একটা ট্রিকি জিনিস, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কতগুলো আর্গুমেন্ট পাস করছে বা কতগুলো প্যারামিটার আমাদের রাখা উচিত, এই জিনিসটা আসলে আমরা জানি না। যে কোনো নাম্বারের মধ্যে সে দিতে পারে, সে 10টা আর্গুমেন্ট পাস করতে পারে, 100টা আর্গুমেন্টও পাস করতে পারে, এরকম যদি কোনো সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তো আমরা আসলে এক্স্যাক্টলি যে নাম্বারটা থাকবে সেই নাম্বারের প্যারামিটার বসাইতে পারবো না। সো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা রেস্ট প্যারামিটার ব্যবহার করব। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে রেস্ট প্যারামিটার ব্যবহার করব। রেস্ট প্যারামিটার হচ্ছে ইটসেলফ একটা অ্যারের মতো কাজ করে, অনেকগুলো সংখ্যা সে নিতে পারে। আপনি যতগুলো সংখ্যা দিবেন সবগুলো সংখ্যা, বা যতগুলো আর্গুমেন্ট দিবেন সবগুলো আর্গুমেন্ট সে একটা অ্যারে হিসেবে, অ্যারের এলিমেন্ট হিসেবে সেগুলোকে নিবে। সো সেটা আমরা কিভাবে লিখবো সেটা আমরা দেখি। আমরা এগুলো মুছে দিচ্ছি, আমি এখানে কনসোল লগ মুছে দিচ্ছি এবং সিম্পল একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করে রাখছি, সাম করবে। এখন আমার কাজ হচ্ছে কি, আমি এখানে নাম্বারগুলো প্যারামিটার হিসেবে নিব, অনেকগুলো নাম্বার যেগুলো আমার ইউজার অনেকগুলো নাম্বার আর্গুমেন্ট হিসেবে পাস করবে। সো এখানে আমার থাকবে কি হচ্ছে নাম্বারস তো একটা নাও, অনেকগুলো নাম্বার। সো এটাকে রেস্ট প্যারামিটার বানাবো কিভাবে, আমরা রেস্ট প্যারামিটার বানানোর জন্য সামনে হচ্ছে 3টা ডট দিতে হবে। সো 3টা ডট দিলে এটা একটা রেস্ট প্যারামিটার হচ্ছে, এবং এর মানে কি, এর মানে হচ্ছে যতগুলো আর্গুমেন্টই পাস করা হোক না কেন প্রত্যেকটা আর্গুমেন্টই প্যারামিটার হিসেবে ভেতরে যাবে, বা আমার যে ফাংশন আছে তার ভেতরে যাবে, এবং সেটা কি হচ্ছে একটা অ্যারে হিসেবে বিহেভ করবে আর কি। সো এই জিনিসটা আমরা দেখি, আমরা যদি হচ্ছে এখানে কনসোল লগ করি, কনসোল ডট লগ নাম্বার, এই নাম্বারগুলোকে আসলে আমরা দেখতে চাচ্ছি কয়টা প্যারামিটার আমি পাস করি। এখন আমার যে কোনো প্যারামিটার হতে পারে। এখন আপাতত হচ্ছে আমি কোনো প্যারামিটার, মানে প্যারামিটারের জন্য কোনো রকম আর্গুমেন্ট পাস করতেছি না, আমি ডিরেক্টলি যদি শুধুমাত্র সামটাকে কল করে রাখি সেক্ষেত্রে দেখা যাবে কি এটা শুধুমাত্র একটা এমটি অ্যারে প্রোভাইড করবে বা একটা এমটি অ্যারে দিবে, সেটা আমরা দেখি। ক্লিয়ার করার পর এক্সিকিউট করি, দেখেন এখানে হচ্ছে একটা এমটি অ্যারে কিন্তু দিচ্ছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, এবং এর মধ্যে আপনার যতগুলো মন চায় আপনি ততগুলো হচ্ছে এখানে ব্যবহার করতে পারবেন। ধরুন হচ্ছে 1 2 3 4 5 6 এরকম যতগুলো ইচ্ছা দেন, সমস্যা নাই। সেক্ষেত্রে কি হবে, এখানে একটা অ্যারে আমাদের রিটার্ন করবে। সো আমরা ক্লিয়ার করে আবার রান করি, দেখেন একটা অ্যারে দিয়ে দিয়েছে এবং অ্যারের মধ্যে এলিমেন্টগুলো আছে। এখন এরকম যদি হয় যে আমি প্রত্যেকটা এলিমেন্টকে যোগ করে একটা রেজাল্ট দেখতে চাচ্ছি, সো সেক্ষেত্রে আমি কি করব, আমরা করব কি হচ্ছে সাম করব প্রত্যেকটাকে। ওকে, সাম অল নাম্বারস ইন দ্য অ্যারে। সো প্রথমে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করি যেটার মান প্রথমে 0 থাকতেছে, এবং এই ভেরিয়েবলটাকেই কি করব, প্রত্যেকটা মানে লুপ থেকে প্রত্যেকটা এলিমেন্ট বের করে এই ভেরিয়েবলের ভিতরে যোগ করব। সো আমরা লুপ দেখছিলাম গতদিন, আপনাদের মনে আছে, আমরা ফর অফ দিয়ে করতে পারি, ডিরেক্টলি ফর দিয়েও করতে পারি। সো আমরা ফর অফ দিয়ে করার চেষ্টা করি, হ্যাঁ, ফর অফ দিয়ে করব। সো আমরা ফর লিখব, ফর, এবং ফরে কি করব, আবার হচ্ছে আপনি চাইলে এখানে ডিরেক্টলি
ফর দিয়ে ইউজ করতে পারেন, যে হচ্ছে কয়টা নাম্বার দিছে সেটা ফার্স্ট কাউন্ট করে নিয়ে সেই হিসেবে ফর এর মধ্যে দিতে পারবেন। কিন্তু ফর অফ দিয়ে করলে হয় কি আপনাকে আলাদাভাবে হচ্ছে এর লেন্থটা আর জানা লাগছে না। সো প্রত্যেকবার ইটারেশনে এক এক করে হচ্ছে আপনার এই জিনিসগুলো আপনি সহজে কাউন্ট করে নিতে পারবেন। সো আমরা কি করব, একটা ভেরিয়েবল এখানে দেই যে হচ্ছে আইটেম অফ নাম্বার, এবং প্রত্যেকবার কি হবে, টোটাল হবে। টোটালের সাথে কি প্রথম যে টোটালটা থাকবে সেই টোটাল প্লাস আইটেম, প্রত্যেকবার একটা করে আইটেম পাবো, সেই আইটেমটা টোটালের সাথে যোগ হয়ে আবার টোটালের ভিতরে রাখছি, এবং পরের ইটারেশনে আবার টোটালের সাথে সেকেন্ড যে আইটেম সেটা যোগ করে এখানে রাখছি, এবং এটার বাইরে এসে আমরা কি করব, টোটালটাকে কনসোল লগ করব। ওকে, এখন যদি হচ্ছে আমরা এটাকে রান করে দেখি, সেক্ষেত্রে দেখেন 1 2 3 4 5 6 এগুলোর হচ্ছে যোগফল আসতেছে কত, 21। সো এই হচ্ছে একটা ব্যাপার যে আমরা রেস্ট প্যারামিটার কিভাবে ব্যবহার করতে পারি এবং রেস্ট প্যারামিটার থেকে আইটেমগুলো কিভাবে বের করে নিয়ে আসতে পারি। সো এই জিনিসটা আমরা দেখলাম, এটা হচ্ছে আমার কি নেমড ফাংশন বা রেগুলার ফাংশনের ব্যাপার। সো প্যারামিটার বা আর্গুমেন্টের যে জিনিসগুলো এগুলো সব ফাংশনের ক্ষেত্রে সমানভাবে কাজ করে, কিছু জিনিস ব্যতিক্রম আছে, সেগুলো হচ্ছে আমরা শিখতে শিখতেই নিজের ভিতরে আয়ত্তে চলে আসবে আর কি। সো এখন আমরা নেমড ফাংশনটা বাদ দেই, এখন আমরা একটা দেখব হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। ওকে, অ্যানোনিমাস ফাংশন মানে কি, যে ফাংশনের কোনো নাম নাই, আমরা কি লিখতাম যে হচ্ছে ফাংশন এবং এর একটা নাম দিতাম, নাম দিয়ে হচ্ছে কিছু একটা লিখে সেটাকে আমরা কল করতাম, রাইট? কিন্তু অ্যানোনিমাস ফাংশনের ক্ষেত্রে কিরকম হবে, অ্যানোনিমাস ফাংশনের ক্ষেত্রে হবে কি, এর নিজস্ব কোনো নাম থাকবে না, অর্থাৎ ফাংশনের কোনো নিজস্ব নাম থাকবে না, এই ফাংশনের কোনো নাম থাকবে না, ঠিক এরকম ফাংশনটা থাকবে, কিন্তু এই ফাংশনটাকে ডাকার জন্যে বা কল করার জন্য আমার তো একটা নাম দরকার, রাইট? সেক্ষেত্রে এই ফাংশনটাকেই আমরা কি করতে পারি, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে এই ভেরিয়েবলের নামটা দিয়ে রিপ্লেস করতে পারি। সো আমরা বেসিক্যালি একটা নাম পাচ্ছি ঠিকই, কিন্তু সেটা সরাসরি ফাংশনের নাম নয়, সেই ফাংশনকে রিপ্রেজেন্ট করা একটা ভেরিয়েবলের নাম আমরা রাখতে পারি। সো আমরা এখানে যদি হচ্ছে এরকম দেই কনস্ট হ্যালো দিয়ে হচ্ছে সেই ভেরিয়েবলের ভিতরে আমি কি করছি, আমার ফাংশনটাকে রেখে দিচ্ছি। সো আমরা যখন এই ভেরিয়েবলটাকে বা হ্যালো ভেরিয়েবলটাকে হচ্ছে অ্যাক্সেস করব, তখন আলটিমেটলি কি আমি ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারছি, কারণ ফাংশনটার কিন্তু নিজস্ব কোনো নাম নাই। এখন আমরা এই হ্যালোকে যদি হচ্ছে একটা ফাংশন হিসেবেই ট্রিট করি এবং কল করি, সেক্ষেত্রে কিন্তু আমার এই ফাংশনটা এক্সিকিউট হবে এবং তার ভিতরে যে কোড ব্লক আছে সেটা এক্সিকিউট হওয়ার ফলে আমরা সেই রেজাল্টটা দেখতে পাবো। সো দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড কিন্তু দেখাচ্ছে। আলটিমেটলি অ্যানোনিমাস ফাংশনেরও একটা নামের প্রয়োজন হয়, যেটা হচ্ছে নিজের নাম থাকে না, কিন্তু ধার করে নেয় একটা নাম থাকে, বা হচ্ছে একটা ভেরিয়েবলের নাম হিসেবে আমরা তাকে চিহ্নিত করি। এটা তো গেল একদম অ্যানোনিমাস ফাংশনের ব্যাপার, এবং অ্যানোনিমাস ফাংশনের ক্ষেত্রেও সেম, আপনি এখানে প্যারামিটার এবং আর্গুমেন্ট পাস করতে পারেন। সো এটা নিয়েও কোনো বিভ্রান্তির কিছু নাই আমি আশা করি। এখন আমরা দেখব হচ্ছে অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন কিভাবে লিখে। সো অ্যারো ফাংশন হচ্ছে এরকম একটা অ্যানোনিমাস ফাংশন, যে ফাংশনের হচ্ছে আলাদা করে মানে ফাংশন কিওয়ার্ড বা অন্যান্য জিনিসগুলো সেভাবে লিখতে হয় না। আমরা একটু দেখি এখানে হচ্ছে আমরা কি লিখবো, অ্যারো ফাংশন। ওকে, সো অ্যারো ফাংশন কিরকম হয়, অ্যারো ফাংশনের হচ্ছে আমরা ফাংশন লেখার পরে হচ্ছে মানে ফাংশন কিওয়ার্ড লেখার পরে ফাংশনের একটা নাম দিতাম, এরপর প্যারেনথিসিস এবং এরপরে কার্লি ব্রেস দিয়ে আমরা সেইখানে একটা কোড ব্লক তৈরি করতাম। কিন্তু অ্যারো ফাংশনের ক্ষেত্রে কোনো কিওয়ার্ডও লাগবে না, প্লাস কোনো রকম কোনো ফাংশনের নামও থাকবে না। সো আমরা ফার্স্ট হচ্ছে শুধু প্যারেনথিসিসটা থাকবে, এবং এরপরে হচ্ছে একটা ইকুয়াল সাইন এবং একটা গ্রেটার দেন সাইন দিয়ে আমরা হচ্ছে কোড ব্লকটা তৈরি করে নিব। এটা হচ্ছে বেসিক্যালি আমার একটা অ্যারো ফাংশন। এই অ্যারো ফাংশনের হচ্ছে কোনো নাম থাকবে না, কোনো রকম ফাংশন কিওয়ার্ডও থাকবে না, শুধুমাত্র হচ্ছে তার কি প্যারেনথিসিস যেটা সেই প্যারেনথিসিস থাকবে এবং একটা ইকুয়াল এবং গ্রেটার দেন দিয়ে হচ্ছে আমার একটা কার্লি ব্রেস দিয়ে কোড ব্লক এখানে তৈরি করে নিতে হবে, এবং এর ভিতরে হচ্ছে আমি কনসোল লক করি হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসটা থাকলো। এখন কথা হচ্ছে এই অ্যানোনিমাস ফাংশনের ক্ষেত্রে যেরকম যে প্রবলেমটা আমরা ফেস করছি, যে যেহেতু এটার কোনো নাম নাই, সো আমরা কি নাম ধরে এই ফাংশনটাকে ডাকবো, বা হচ্ছে এই ফাংশনটাকে যদি আমার যে কোথাও কাজে লাগানো প্রয়োজন মনে হয় বা কোথাও কাজে লাগানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেটাকে কি নামে ডেকে আমরা আসলে কাজে লাগাবো, কি নামে ডেকে, আচ্ছা
মানে কি নাম ধরে ডেকে আমরা হচ্ছে সেটাকে কাজে লাগাবো, এই জিনিসটা আসলে আমাদের জানা উচিত। সো জিনিসটা সেম, যেহেতু এর নিজস্ব কোনো নাম নাই, সো আমরা আরেকজনের থেকে নাম ধার করে নিয়ে আসবো, মানে হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে একে রাখবো আর কি। সো আমি এখানে হচ্ছে একটা ভেরিয়েবল নিব, এর সামনে কনস্ট, ধরেন হচ্ছে আমি হ্যালো দিয়েই দিচ্ছি, হ্যালো, এবং এর ভিতরে আসলে আমি আমার এই যে অ্যারো ফাংশন আছে সেটাকে রাখছি। এবং এখন যদি হচ্ছে আমি হ্যালোকে কল করি, সেক্ষেত্রে দেখেন সেম জিনিসটা হবে, দেখেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু এখানে দেখাচ্ছে। তার মানে কি, আমরা অ্যারো ফাংশনও শিখে গেলাম, এবং জেনারেল ফাংশন বা নেমড ফাংশনের ক্ষেত্রে যেভাবে আমরা প্যারামিটারগুলো পাস করছি, মানে আর্গুমেন্ট পাস করছি, সেম ভাবে হচ্ছে আমরা এখানেও কাজ করাইতে পারবো, আবার এখান থেকে রিটার্নও নিতে পারবো। সো এইগুলা নিয়ে হচ্ছে কোনো রকমের কোনো কনফিউশন নাই, শুধুমাত্র সিনট্যাক্সে কিছু কিছু পরিবর্তন আছে, যে জিনিসগুলো আমরা কিন্তু দেখছি এই ভিডিওটি জুড়ে। এখন আমরা দেখব ইমিডিয়েটলি ইনভকড ফাংশন। এর মানে হচ্ছে কি, একটা ফাংশন যখন আমি লিখছি, সেটা লিখার সাথে সাথেই বা হচ্ছে ডিক্লেয়ার করার সাথে সাথেই অটোমেটিক্যালি কল হয়ে যাবে, মানে সেই ফাংশনটা যে ফাইলে বা যে পেজে থাকছে সেই পেজ বা ফাইল লোড হওয়ার সাথে সাথেই ফাংশনটা রান হয়ে যাবে। সো এটাকে আলাদা করে আর কল করার প্রয়োজন হয় না, সেই জিনিসটা আমরা দেখি। এটাকে আমরা বলছি কি, ইমিডিয়েটলি ইনভকড ফাংশন। সো ইমিডিয়েটলি ইনভকড ফাংশন, ওকে। সো আমি জেনারেলি আইএফ দিয়ে রাখলাম আর কি, ইমিডিয়েটলি ইনভকড ফাংশন। এটার মানে হচ্ছে কি, প্রথমে আমরা মানে সবকিছু ভুলে যাই, ফার্স্ট হচ্ছে আমরা কি করব, দুইটা প্যারেনথিসিস দিয়ে রাখবো, পাশাপাশি দুইটা প্যারেনথিসিস দিবেন, ওকে। সো দুইটা প্যারেনথিসিস দেওয়ার পরে ফার্স্ট যে প্যারেনথিসিস আছে এখানে এসে আপনি হচ্ছে কি করবেন, যে কোনো একটা ফাংশন ইউজ করতে পারেন, যে কোনো ধরনের ফাংশন, আপনি সেটা নেমড ফাংশন হইতে পারে, অ্যানোনিমাস ফাংশন হইতে পারে, মানে জেনারেলি অ্যানোনিমাস ফাংশন হইতে পারে, আবার চাইলে আপনি অ্যারো ফাংশনও ইউজ করতে পারেন। সো আমি একটা অ্যারো ফাংশন দিয়ে আপনাকে দেখাই। সো এখানে অ্যানোনিমাস ফাংশনই হবে বেসিক্যালি, যদি হচ্ছে আপনি অ্যারো ফাংশন ইউজ করেন বা অ্যানোনিমাস ফাংশন ডিরেক্টলি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। সো অ্যারো ফাংশনের ক্ষেত্রে কি করতে হয়, এই যে কোড ব্লক তৈরি করে নিব এবং এর ভিতরে আমার যা রাখার আমি রাখবো। সো আমি এই করতেছি যে কনসোলে লগ করতেছি হচ্ছে ইমিডিয়েটলি ইনভক ফাংশন বা হচ্ছে আইএফ, এরকম কিছু একটা দিচ্ছি, ওকে। সো এই ফাংশনটাকে কি আমরা আর কোথাও কল করব না? অবশ্যই হচ্ছে আর কল করার প্রয়োজন নাই, কারণ এটা কি ইমিডিয়েটলি ইনভক ফাংশন, বা পেজ লোড হওয়ার সাথে সাথে এই ফাংশনটা অটোমেটিক্যালি রান হয়ে যাবে, সো এক্সিকিউট হয়ে যাবে। এর মানে হচ্ছে কি, এটাকে আলাদাভাবে আর কল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট হচ্ছে সিনট্যাক্সটা এইভাবে লিখলেই হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে যদি এক্সিকিউট করার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখেন এখানে আইএফ এটা কিন্তু দেখাচ্ছে, ওকে। সো এটা নিয়েও আসলে আমি আশা করি কনফিউশনের কিছু নাই। আপনি এখানে আমরা অ্যারো ফাংশন ইউজ করছি, আপনি চাইলে জেনারেল ফাংশন ইউজ করেন, ফাংশন লিখেন, ফাংশনের যদি নামও দেই আমরা, ধরেন হচ্ছে আমি আমার নামই দিচ্ছি আহসান, এবং এখানে হচ্ছে একটা ফাংশনের ইয়ে দিচ্ছি, আমার নাম হচ্ছে, আবার কি করবে, প্রিন্ট করবে, সেম জিনিস আপনি দেখেন, সেম জিনিস সেম এখানে আসছে, কি যেটা আমি প্রিন্ট করছি সেটা চলে আসছে। আবার অ্যানোনিমাস দেন, সেক্ষেত্রেও সেম জিনিস। এখন আবার ক্লিয়ার করে আবার হচ্ছে এক্সিকিউট করেন, সেক্ষেত্রে দেখেন সেম জিনিসটা কিন্তু চলে আসছে। সো এটা নিয়েও আমার মনে হয় যে এখানে ঘাবড়ানোর মতো কিছু নাই। সো আমরা ইমিডিয়েটলি ইনভক ফাংশন কি, এই জিনিসটাও কিন্তু দেখে নিলাম। এখন আমরা হচ্ছে দেখার চেষ্টা করব রিকারসিভ ফাংশন। রিকারসিভ ফাংশন কি? রিকারসিভ ফাংশন এমন একটা ফাংশন যেটা নিজেই নিজেকে কল করে বা নিজেই নিজেকে কল করতে পারে অ্যাকর্ডিং টু এ কন্ডিশন। কোনো একটা কন্ডিশনকে বেস করে কন্ডিশন ফুলফিল হলে সেটা হচ্ছে আর নিজেকে কল করবে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত নিজেই নিজেকে কল করতে পারবে এবং প্রত্যেকবার এক্সিকিউট করতে পারবে। সো সেরকম আমরা একটা ফাংশন দেখবো এখন। সো আমরা একটা ফ্যাক্টোরিয়াল বের করার মাধ্যমে রিকারসিভ ফাংশনটা বোঝার চেষ্টা করব। সো ফ্যাক্টোরিয়ালের সময় কি হয়, যে প্রত্যেকটা সংখ্যা, মানে যে সংখ্যাটা দেয়া হয় সেই সংখ্যাটা প্রত্যেকবার এক করে কমে এবং পূর্ববর্তী সংখ্যার সাথে গুণ হয়, আবার এক করে কমে এবং তার আগের সংখ্যা, যে মানে পুরো যে সংখ্যাটা ছিল সেটার সাথে আবার গুণ হয়, এর পরবর্তী সংখ্যাটা সেটা আবার হচ্ছে কি করে, আগের সংখ্যাগুলোর যে গুণফল সেটার সাথে আবার গুণ হয়। সো ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে ঠিক যেরকম কাজ করে, এখানেও আমরা সেই কাজটা করব একটা রিকারসিভ ফাংশন দিয়ে। সো ফার্স্ট হচ্ছে কি, আমাদের সেই জিনিসটা আমরা লিখবো আর কি, যে হচ্ছে এই ফাংশনটা কি রিটার্ন করবে,
এই যে নাম্বার মানে আমরা আর্গুমেন্ট হিসেবে যে পাস করব যে নাম্বারটা সেটা সেই নাম্বার প্লাস হচ্ছে কি এই মানে এই ফাংশনটাকেই কি করবে আবার নিজেই নিজেকে কল করবে, কিন্তু আগের যে নাম্বারটা ছিল সেই নাম্বার থেকে 1 করে কমিয়ে দিয়ে সেই যে মানটা থাকবে সেটাকে আবার হচ্ছে কি এখানে এসে n এর সাথে বা হচ্ছে পূর্ববর্তী যে সংখ্যা ছিল সেটার সাথে গুণ করবে, মানে 1 করে কমাচ্ছে এবং তার আগের যে সংখ্যা ছিল সেটার সাথে গুণ করছে, এইভাবে কাজ করবে। কিন্তু এটা তো এইভাবে কমাতে কমাতে মানে একদম ইনফিনিটি লুপের মতো চলে যাবে আর কি, যে একদম কমতেই থাকবে এবং গুণ হতেই থাকবে আর কি। আবার একটা সময় গিয়ে কি হবে, জিরো হওয়ার সাথে সাথে কিন্তু সবগুলো জিরো হয়ে যাবে এবং এরপরে নেগেটিভ মার্কিং শুরু হবে আর কি। সো আমাদের একটা কন্ডিশন দরকার যে হচ্ছে n এর মান কোন পর্যন্ত আসা পর্যন্ত আমাদের এই রিকার্সিভ ফাংশনটা নিজে নিজেকে কল করবে বা চলবে, সেই জিনিসটা হচ্ছে আমরা দেখি এখানে n যতক্ষণ পর্যন্ত না 0 হচ্ছে তার আগে পর্যন্ত হচ্ছে কি চলবে, আর যদি n 0 হয়ে যায় সেক্ষেত্রে রিটার্ন 1 করে দিবে। সো এই জিনিসটা তো আমরা বুঝতেই পারছি, রাইট? এখন আমাদের কাজ হচ্ছে কি এই ফাংশনটাকে যেহেতু রিটার্ন করছে প্রত্যেকবার, এখানে হচ্ছে রিটার্ন করছে, সো এই ফাংশনটা কি করবে আমার অ্যাজ এ ভেরিয়েবল বিহেভ করবে। সো আমার এখানে কি করতে হবে, কনসোলে এই ফাংশনটাকেই আমরা হচ্ছে কি লক করে দিচ্ছি বা দেখার চেষ্টা করছি। সো এখন কিরকম আসে, আমি এখানে 5 দিলাম, 5 এর মান ঠিক কিরকম আসে আমরা দেখি। এখানে দেখেন হচ্ছে 120। সো আমরা এতটুকু আমি আশা করি জানি যে হচ্ছে 5 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি 120। সো এই জিনিসটা আমি মনে করি যে হচ্ছে আপনারা বুঝতে পারছেন আসলে রিকার্সিভ ফাংশনটা কি। রিকার্সিভ ফাংশন মেইনলি কাজ করে কি নিজে নিজেকে কল করে, একটা আমরা কন্ডিশন দিয়ে দিতে পারি, সেই কন্ডিশন ফুলফিল হওয়া পর্যন্ত হচ্ছে কি প্রত্যেকবার নিজে নিজেকে কল করবে এবং কোনো একটা মান চেঞ্জ করা বা যে যা কিছু আপনি করাতে চান সেটা করবে আর কি। সো এটা হলো হচ্ছে আমাকে রিকার্সিভ ফাংশন। এখন ফাংশন হোস্টিং এর একটা ব্যাপার থাকে, সেই জিনিসটা আমি আপনাদের একটু বলি। ফাংশন হোস্টিং মানে কি? ফাংশন হোস্টিং মানে হচ্ছে কি আপনি কোনো একটা ফাংশন ডিক্লেয়ার করার পূর্বেই, মানে ফাংশন ডিক্লেয়ার করার আগে হচ্ছে আপনি ফাংশনটাকে কল করছেন। ধরুন হচ্ছে এখানে সাম 10 এবং হচ্ছে 12 এরকম কিছু একটা দিচ্ছেন আপনি, কিন্তু আপনি ফাংশনটা ডিক্লেয়ার করছেন পরে। ওকে, ফাংশনটা ডিক্লেয়ার করছেন পরে। সো এক্ষেত্রে কি হয়, ইন্টারপ্রেটার কি করে, জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটার কি করে যে হচ্ছে আপনার ফাংশনগুলোকে উপরে তুলে নিয়ে যায়, আপনার ফাংশনগুলোকে একদম উপরের দিকে নিয়ে যায় এবং কল যেগুলো হচ্ছে আপনি কল করছেন সেগুলো কিন্তু তার নিজের জায়গায় থাকে। সো আলটিমেটলি কিন্তু দেখা যায় যে হচ্ছে সে ভেতরে কাজগুলো করছে কিরকম, যে আপনার ফাংশনটা কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে এবং এই যে কল করার যে ব্যাপারটা সেটা কিন্তু নিচের দিকে চলে আসতেছে। এটা হচ্ছে একটা ব্যাপার। সো এখন আপনি যদি এটাকে রান করেন উপরের দিকে কল করা থাকলেও কিন্তু এটা কাজ করবে। আমরা যদি দেখি, আচ্ছা এখানে আমরা একটা ভুল করছি, কি ভুল করছি সেটা হচ্ছে যেহেতু আমরা রিটার্ন করছি, সো এখানে আমাদের এখানে ডিরেক্টলি কল করলে হবে না এবং এটাকে কি করতে হবে, কনসোলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। সো আমরা এখানে যদি হচ্ছে কনসোল ডট লগ করি, এর মধ্যে হচ্ছে আমরা আমাদের ইয়েটাকে দিয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের মানটা চলে আসবে, অর্থাৎ 10 এবং 12 যোগফল হচ্ছে 22, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এই জিনিসটা আপনারা বুঝলেন। কিন্তু এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আপনি এই ফাংশনটাকে হচ্ছে একটা ভেরিয়েবলে নিয়ে যাবেন তখন কিন্তু আপনার ফাংশনটা ডিরেক্টলি ফাংশনের মতো থাকছে না, সেটা কি হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে যাচ্ছে, যে এটা ফাংশনের একটা রেফারেন্স হিসেবে কাজ করছে। সো সেক্ষেত্রে আর ফাংশন হয়তো বা লিফট করতে পারে কিন্তু সেই রেফারেন্সটা কিন্তু লিফট করবে না, ভেরিয়েবলের জায়গায় থেকে যাবে, যার কারণে কি যার কারণে হচ্ছে কি তখন কিন্তু আর আপনার এই ফাংশনের এক্সাক্ট মানটা তখন আপনি পাবেন না। ধরেন আমি এখানে যদি হচ্ছে এরকম করি যে কনস্ট এ ইকুয়াল টু এই ফাংশনটা রাখলাম এবং এখানে হচ্ছে কনসোল লগ করলাম কি এ, ওকে, এবং এর হচ্ছে আমি প্যারামিটার গুলো দিয়ে দেই, মানে আর্গুমেন্ট গুলো পাস করি, যে হচ্ছে 1 2। ইনিশিয়ালি কি হওয়ার কথা, ইনিশিয়ালি হওয়ার কথা যে হচ্ছে আমার 3 হবে, সেক্ষেত্রে কিরকম আসে আমরা দেখি। সো দেখেন এখানে কিন্তু এরর দিচ্ছে, এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে আমার ফাংশন একবার মানে ফাংশনটাকে উপরে লিফট করার পরেও সেই ফাংশনটাই কিন্তু লিফট হচ্ছে, কিন্তু তার যে রেফারেন্স সেটা কিন্তু লিফট হচ্ছে না, মানে এই ভেরিয়েবলটা কিন্তু লিফট হচ্ছে না, সে তার জায়গায় থেকে যাচ্ছে, যার কারণে উপরে গিয়ে আমরা সেই ভেরিয়েবলটাকে কিন্তু আসলে আর মানে ধরতে পারছি না, যার কারণে কিন্তু সেটা কাজ করবে না। সো হোস্টিং এর এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সো আমরা
ফাংশনের যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে ইন ডিটেলস দেখার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা জিনিস আসলে আপনারা বুঝতে পারছেন, এটা এতটুকু আমি আশা করি। সো এখন আমরা দেখব বেসিক্যালি হায়ার অর্ডার ফাংশন বা হচ্ছে কল ব্যাক ফাংশন। এটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, সেই জিনিসটা আমরা দেখি। এখানে আসলে অনেক সময় আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই বা বিভ্রান্ত হই, অনেক সময় আমাদের আসলে মাথায় ঢোকে না আসলে কল ব্যাক ফাংশনটা কি বা হায়ার অর্ডার ফাংশন কি। এই জিনিসটা আমাদের একটু মাঝে মধ্যে কনফিউজ করে ফেলে। সো একদম সিম্পলি যদি বলি যে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন কি করবে, প্যারামিটার হিসেবে যাবে এবং সেখানে গিয়ে সে তার কাজগুলো করবে আর কি। সেই ফাংশনটা কল করার পরেই যে ফাংশনটা প্যারামিটার হিসেবে ঢুকছে এটা এক্সিকিউট করবে, তখনই সেটা হায়ার অর্ডার ফাংশন বা কলব্যাক ফাংশন হচ্ছে। সেটা আমরা একটু দেখি। সো আমি দুইটা ফাংশন নিব, একটা হচ্ছে প্যারেন্ট এবং নিচে হচ্ছে আরেকটা ফাংশন নিব, সেটা হচ্ছে চাইল্ড। ওকে, আর এটা কি আসছে, সো আমি দুইটা ফাংশন নিচ্ছি, একটা হচ্ছে প্যারেন্ট ফাংশন এবং আরেকটা হচ্ছে চাইল্ড ফাংশন। আমি প্যারেন্ট ফাংশনটাকে নিচেই নেই, সমস্যা নেই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। সো আমার একটা হচ্ছে চাইল্ড ফাংশন থাকছে আর একটা হচ্ছে প্যারেন্ট ফাংশন থাকছে। এখন আমি কি করব, এই যে চাইল্ড ফাংশনটা আছে এই চাইল্ড ফাংশনটাকে আমি প্যারেন্ট ফাংশনে আর প্যারামিটার হিসেবে পাস করে দেব। সো আমি এখানে একটা প্যারামিটার হিসেবে নিচ্ছি, এখানে হচ্ছে একটা প্যারামিটার নিচ্ছি এবং এই প্যারামিটারটা কি করবে, আমার সেই প্যারামিটারটা আমার এখানে হচ্ছে কল হবে। সো আমি এখানে যদি আবার কল ব্যাককে কল করি, সো এটা আমি কল করলাম। এখন হচ্ছে কি, এটা প্যারামিটার হিসেবে আমি জাস্ট নিছি যে যে আর্গুমেন্টটা আসবে সেই আর্গুমেন্টটাকে এখানে ধরবে। কিন্তু এখন আমি যদি এরকম করি যে এখানে হচ্ছে আমি চাইল্ডে আই এম দ্য চাইল্ড ফাংশন, এখানে হচ্ছে এটা কনসোল লক করে রাখছি। ওকে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এখন আমি যদি এরকম করি যে হচ্ছে আমার এই প্যারেন্ট ফাংশনটাকে আমি যখন কল করতেছি তখন আবার এই যে চাইল্ড ফাংশনটাকে আমি এখানে প্যারামিটার হিসেবে মানে আর্গুমেন্ট হিসেবে পাস করে দিচ্ছি, সেক্ষেত্রে কি হচ্ছে, এই ফাংশনটা এই প্যারেন্ট ফাংশনের এই যে কল ব্যাকের এখানে আসতেছে, এখান থেকে ভিতরে এসে হচ্ছে কি সেটা আমার কল হচ্ছে বা রান হচ্ছে, সেই জিনিসটা আমরা করলাম। এখন আমরা যদি হচ্ছে রান করে দেখি, দেখেন সেক্ষেত্রে আমি মেইন যে ফাংশন প্যারেন্ট ফাংশন সেটাকে হচ্ছে কল করছি। কল করার পরেও কি হচ্ছে, সেটা আমার যে চাইল্ড ফাংশনটা আছে সেই চাইল্ড ফাংশনটাকে রান করে দিচ্ছে বা এক্সিকিউট করে দিচ্ছে। সো এটা মানে একদম সিম্পল একটা ব্যাপার। সো এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই। সো চাইল্ড ফাংশনকে আপনি যদি কল করেন সেক্ষেত্রে চাইল্ড তো হচ্ছে, আবার প্যারেন্ট ফাংশনকে দিয়েও আপনি চাইল্ড ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারছেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আমরা দেখবো বেসিক্যালি হচ্ছে ক্লোজার্স কি জিনিস, এই জিনিসটা আমরা একটু দেখবো। হ্যাঁ, ক্লোজারের আমি সবগুলো এগুলোকে মুছে দিচ্ছি, এটাকেও ক্লিয়ার করে রাখি। সো ক্লোজার্স এর ক্ষেত্রে ফার্স্ট আমরা কি করব, আমরা হচ্ছে কি একটা ফাংশন নিব। ধরেন হচ্ছে আমি কাউন্টার বানাইতে চাই, কোনো কিছু কাউন্ট করবে, সেই জিনিসটা আমরা মানে নাম্বার কাউন্ট করবে, সেই জিনিসটা আমরা দেখবো। সো আমি একটা ফাংশন নিচ্ছি, ফাংশন ধরেন মেক কাউন্টারই দিলাম বা হচ্ছে ক্রিয়েট কাউন্টার এবং সেটার হচ্ছে প্যারেনথেসিস থাকতেছে এবং কার্লি ব্রেস দিয়ে হচ্ছে তার আমি কোড ব্লকটা তৈরি করে নিচ্ছি। এই জিনিসটা তো থাকলো। সো এখন আমার একটা ভেরিয়েবল থাকবে ইনিশিয়ালি, আমি ধরেন হচ্ছে লেট কাউন্ট দিচ্ছি হচ্ছে 0, যেটা প্রথম অবস্থায় 0 থাকতেছে এবং পরবর্তীতে গিয়ে কি করবে, একটা ফাংশন হচ্ছে রিটার্ন করবে বা যে কোনো কিছু রিটার্ন করতে পারে। ক্লোজার্স হচ্ছে কি, আমরা নামের মধ্যেই কিন্তু বুঝতেছি খুব কাছাকাছি কিছু জিনিস থাকবে, মানে অনেকগুলো জিনিসকে কাছাকাছি রেখে দিবে একটা ফাংশন, সেই ফাংশনের মাধ্যমে অনেকগুলো কাজ আমরা আলাদা ভাবে করাইতে পারবো। সো এখান থেকে হচ্ছে রিটার্ন করবে, বেসিক্যালি রিটার্ন করবে হচ্ছে একটা অবজেক্ট। সো আমরা একটা কার্লি ব্রেস দিয়ে দিচ্ছি এবং আমাদের অবজেক্টের ক্ষেত্রে যে কি ভ্যালু পায়ারটা ছিল সেই জিনিসটা এখানে কাজ করবে। সো আমি ধরেন হচ্ছে প্রথমে ইনক্রিমেন্টের জন্য একটা কি এবং তার ভ্যালু হিসেবে একটা ফাংশন নিব, ফাংশন, এবং এই ফাংশনের ভিতরে কি হবে, কাউন্ট প্রতিবার এক এক করে বাড়বে। সো কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1 এবং এটা রিটার্ন করবে যে কাউন্ট এক বাড়ার পরে যে মানটা থাকতেছে সেটা, এবং এরপরে হচ্ছে কমা দিব, কমা দিয়ে হচ্ছে আমি এটা তো ইনক্রিমেন্ট করলাম, এবার হচ্ছে ডিক্রিমেন্ট করব। সো
এখানে ডিক্রিমেন্টের কাজটা করতেছি। ডিক্রিমেন্ট হচ্ছে কি, প্রতিবার কাউন্ট থেকে 1 করে মান কমছে এবং প্রত্যেকবার কাউন্টটাকে রিটার্ন করে দিচ্ছে, এবং আমি ফাইনাল গিয়ে হচ্ছে মেইনলি ইনক্রিমেন্ট হোক বা ডিক্রিমেন্ট হোক হওয়ার পরে আমার যে কাউন্টটা থাকতেছে, মেইন যে কাউন্টের যে মান থাকতেছে সেটা আমি চাই গেট কাউন্ট দিয়ে রিটার্ন করতেছি। ওকে, এই পর্যন্ত এটার কাজ, এর বাইরে গিয়ে আর আসলে কিছু নাই। এখন আমার কি করতে হবে, এখন আমার হচ্ছে এটাকে জাস্ট কল করে নিয়ে আমি যদি ইনক্রিমেন্ট কল করি সেক্ষেত্রে হচ্ছে 1 করে বাড়বে, যদি ডিক্রিমেন্ট কল করি সেক্ষেত্রে 1 করে কমবে। যেহেতু ওগুলো অবজেক্ট, সেক্ষেত্রে তার একটা ইনস্ট্যান্স বানাই নিতে হবে যেটা একটা ভ্যারিয়েবলের মধ্যে চলে আসবে। সো আমরা ক্রিয়েট কাউন্টারের যে মানগুলো আছে, মানে প্রত্যেকটা প্রপার্টি আমরা কোথায় নিচ্ছি, এই কাউন্টারের মধ্যে নিচ্ছি, এবং কাউন্টার থেকে আমরা এক একটা করে কি করব, বের করতে পারবো। সো কনসোল লক করতেছি কাউন্টার ডট ইনক্রিমেন্ট, বা হচ্ছে কাউন্টারের যে ইনক্রিমেন্টটা আছে এটাকে আমি একবার নিচ্ছি, আবার আরেকবার ইনক্রিমেন্ট করতেছি, আরেকবার ইনক্রিমেন্ট করতেছি, এবং আরেকবার হচ্ছে ডিক্রিমেন্ট করব আমি, ডিক্রিমেন্ট। এবং শেষে এসে হচ্ছে আমি কি করব, গেট কাউন্ট, বা এখন